আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এভাবে ধারাবাহিকভাবে আমরা সকল টেন্স নিয়েই আলোচনা করব এবং টেন্সের পরে আমরা আরেকটা টপিকস ধরব, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। এই জন্যই সকল ক্লাসগুলো পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা একটা বাংলা বাক্য দেখে কিভাবে চিনব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটার একটা রূপ আছে। রূপ মানে চিনিবার উপায়। যেমন বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন ইত্যাদি শব্দ যুক্ত থাকবে। এক্সাম্পল যদি বলি আমরা, তাহলে কি? যেমন আমরা বইটি পড়িতেছি। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সময় বলেছিলাম যে বাংলা ক্রিয়া শেষে ইত্যাদি। বাংলা ক্রিয়া কোথায় থাকে? বাংলা ক্রিয়া থাকে বাংলা বাক্যের শেষ শব্দে। তাহলে বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে বাংলা ক্রিয়া, এবং বাংলা ক্রিয়ার শেষে যদি এই শব্দগুলা একটা থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন পড়িতেছি, যে ইতেছি যুক্ত আছে, পড়ি এটার সাথে ইতেছি যুক্ত আছে, পড়িতেছি এটা বাংলা ক্রিয়া, এবং পড়ি এটার সাথে ইতেছি যুক্ত আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি, সে ভাত রান্না করিতেছে। সে ভাত রান্না করিতেছে, রান্না করা এটা হচ্ছে বাংলা ক্রিয়া, এটা শেষে ইতেছি যুগ আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা বাংলা বাক্য দেখে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটাকে আমরা কি করা উচিত? আমরা ইংরেজি করব। তাহলে এটা কিভাবে করব? এটারও একটা স্ট্রাকচার আছে। এটার কি আছে? স্ট্রাকচার মানে গঠন। প্রথমে কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্লেস প্লাস টাইম। এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট এম ইজ আর, এই তিনটা হচ্ছে ভি ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্ব। ওই যে বলছিলাম না, বাংলা ক্রিয়াটা হচ্ছে মূলত মূল ভার্ব, আর এই তিনটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তারপরে অবজেক্ট, তারপরে প্লেস, তারপরে টাইম। এখন এটাকে যদি আমি ইংরেজি করি তাহলে কীভাবে করব? প্রথমে সাবজেক্ট দেবো। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম সাবজেক্ট কীভাবে পাই। বাংলা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। যেমন এটা যদি বলি, সে ভাত রান্না করিতেছে, রান্না করাটা হচ্ছে বাংলা ক্রিয়া, তাহলে কে রান্না করিতেছে? সে। তাহলে কি? সি হচ্ছে সাবজেক্ট। তারপরে এম ইজ আর, তিনটাতে যে কোনো একটা, সির সাথে ইজ হবে। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি পরে, আগে সেন্টেন্সটা করি। তারপরে মূল ভার্ব হচ্ছে রান্না করা হচ্ছে কুক, এটার সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তারপরে অবজেক্ট কীভাবে পাই? এটা আমি বলেছিলাম গত ক্লাসে। বাংলা ক্রিয়াকে কী দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই? এখানে রান্না করা হচ্ছে বাংলা ক্রিয়া, এটাকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি, কী রান্না করিতেছি, তাহলে কি? ভাত, তার মানে কি? রাইস। এটা হচ্ছে এভাবে আমরা ইংরেজি করব। তারপরে প্লেস
প্লেস কিভাবে পাবো, বাংলা ক্রিয়া কি কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাবো, যেমন কোথায় রান্না করিতেছে নাই, তার মানে প্লেস নাই। এবং তারপরে আছে টাইম, টাইম কীভাবে পাবো, বাংলা ক্রিয়া কি কখন দিয়ে প্রশ্ন করলে টাইম পাবো, তাহলে যদি কখন দিয়ে প্রশ্ন করি, কখন রান্না করিতেছে, টাইম নাই, তার মানে উত্তর আসে না, তার মানে টাইম নেই। তাহলে এইটুকুই, হি ইজ কুকিং রাইস, সে ভাত রান্না করিতেছে। এখন ইজ হলো কেন, বা এম হলো না কেন, আর হলো না কেন, এই ব্যাখ্যাটা দিই। আয়ের সাথে এম বসে, আয়ের সাথে কি বসে, এম বসে। আর সাবজেক্ট, সাবজেক্ট যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়, আয়ের সাথে এম হয়, বাকি সব ক্ষেত্রে আর হয়। যেমন আমি যদি বলি যে আমরা বইটি পড়িতেছি, তাহলে প্রথমে কি দিব, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট কেটা, আমরা মানে কি উই, তারপরে এই তিনটাতে একটা হবে, এম হবে শুধু আই থাকলে, তাহলে এম হবে না যেহেতু উই, আর ইচ হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, তাহলে ইস হবে না কেন, উই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই ইস হবে না, তাই বাকি সব ক্ষেত্রে আর যেহেতু, তাহলে ওর সাথে কী হবে, আর হবে। তারপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব কি, পড়া ইংরেজি কি রিড, এটার সাথে কী হবে, আইএনজি হবে, রিডিং। তারপর অবজেক্ট, আমি বলছিলাম না অবজেক্ট কেমনে পাই, বাংলা ক্রিয়াকে কী দ্বারা প্রশ্ন করলে, তাইলে এখানে বাংলা ক্রিয়া যেহেতু পড়িতেছি, যেহেতু বাংলা বাক্যের শেষ শব্দ, তাই এটাই বাংলা ক্রিয়া, এবং এটাকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি, কি পড়িতেছি, তাইলে কি, বইটি পড়িতেছি, তাইলে দি বুক, এটা হচ্ছে অবজেক্ট, আর বাকিগুলা নাই। এখন এটাকেও আবার নেগেটিভ ইন্টারগেটিভ করার আছে, তাইলে আমরা এটাকে কীভাবে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করব, এটার স্ট্রাকচারটি এখন আমরা শিখব। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। চলেন আমরা নেগেটিভটা শিখি। নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ, প্রথমে দিব সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর এই তিনটাকে বলে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট দিব, তারপরে দিব মূল ভার্বের সাথে আইএনজি দিব, তারপরে দিব অবজেক্ট, তারপরে দিব প্লেস, তারপরে দিব টাইম। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন পড়ছি আমরা, তখন আমি বলেছিলাম কিভাবে সাবজেক্ট পাবো, অবজেক্ট পাবো, মূল ভার্ব পাবো, এগুলো দেওয়া আছে। যারা দেখেন নাই তারা আগের ক্লাসটি দেখে নেবেন আগে, তাহলে এই ক্লাসটি সহজে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি যে সে বইটি পড়িতেছে না, এই নাম করাতে এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে এটাকে আমি ইংরেজি কিভাবে করব, প্রথমে সাবজেক্ট দেবো, সাবজেক্ট কি, হি বা সি যাই দিই, তারপরে এম, ইজ, আর তিনটাতে একটা হবে ইজ হবে, কেন, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি দিব, নট দিব, তারপরে গঠনে কি আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে, এখানে মূল ভার্ব হচ্ছে পড়িতেছি, তাহলে এটার সাথে আইএনজি দিব, পর ইংরেজিকে রিড, এটার সাথে কি দিব, আইএনজি দিব, রিডিং। তারপরে আছে অবজেক্ট, অবজেক্ট কীভাবে পাই, মূল ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করলে, কি পড়িতেছে, বইটি পড়িতেছে, তাহলে কি, দি বুক, তাহলে হি ইজ নট রিডিং দ্য বুক, সে বইটি পড়িতেছে না, নেগেটিভ হয়ে গেল। এখন আমরা দেবো ইন্টারগেটিভ, ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক। প্রথমেই দিব আমরা এম, তারপরে ইজ, তারপরে আর, তারপরে দিব সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব ওয়ানটাই হচ্ছে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে দিব প্লেস, তারপরে দিব টাইম, এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিব। এখন এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি, তাহলে কি হবে, সে কি বইটি পড়িতেছে, এই যে সে কি বইটি পড়িতেছে, প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি ইংরেজি করি, তাহলে প্রথমেই দিব এম অথবা ইজ অথবা আর,
তাহলে 3টাতে কোনটা দিব? ইজ দিব। কেন দিব ইজ? কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে, তাহলে কি ইজ হি, তারপরে সাবজেক্ট দিলাম হি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব রিড এর সাথে আইএনজি যোগ দিব, রিডিং হয়ে যাবে রিডিং, তারপরে অবজেক্ট দ্য বুক, সেটা কোয়েশ্চেন মার্কস। তাহলে ইন্টারগেটিভ হয়ে গেল। এখন আরেকটা আছে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ দুইটা একসাথে। তাহলে প্রথমেই দিব কি এন্ড, এম এর সাথে নট যোগ করলে কি হয়ে যায়? এন্ড হয়ে যায়, অথবা ইজেন্ট, ইজের সাথে নট যোগ করলে কি হয়ে যায়? ইজেন্ট হয়ে যাবে, অথবা আর এন্ড, আর এর সাথে নট যোগ করলে আর এন্ড হয়ে যায়। তারপরে দিব সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান বলতে মূল ভার্ব এটার সাথে আইএনজি, তারপরে কি অবজেক্ট, তারপরে কি প্লেস, তারপরে টাইম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি যদি এবারে সবটি দিয়ে বলি, যেমন রহিম কি প্রতিদিন, রহিম কি নদীতে মাছ ধরিতেছে? না, শেষে না হবে, যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ, হ্যাঁ, তাহলে শেষে না হবে। যেমন রহিম কি দ্বারা প্রশ্ন করা হয়েছে আর না দ্বারা না করা হয়েছে, তার মানে ইন্টারগেটিভ এবং নেগেটিভ দুইটাই আসলো এখানে। তাহলে এই সকল বাংলা বাক্যকে ইংরেজি করার ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা দরকার। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বাংলা ক্রিয়া শেষে ধরিতেছে, ইতেছে ইত্যাদি যুক্ত আছে। তাহলে প্রথমে আমি এন্ড দিব, অথবা ইজেন্ট দিব, অথবা আরেন্ট দিব, এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি কি দিব? ইজেন্ট দিব, ইজেন্ট, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? রহিম, রহিম, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে মূল ভার্ব হচ্ছে ধরা, ক্যাচ, তাহলে এটার সাথে কি আইএনজি হবে? ক্যাচিং। তারপর আছে অবজেক্ট, অবজেক্টটা কীভাবে পাবো? আমি বারবার বলতেছি, যেমন বাংলা ক্রিয়াকে, যেটা মূল ভার্ব, এটাকে আমি কি দ্বারা প্রশ্ন করবো? ধরিতেছি না, কি ধরিতেছি না? মাছ, তার মানে কি? ফিশ। তারপর আছে প্লেস, প্লেস মানে কোথায়। আমি বলছিলাম প্লেসটা কীভাবে পাবো? বাংলা ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাবো? কোথায় ধরিতেছে? নদীতে, তাহলে কি? ইন দ্য রিভার, ইন দ্য রিভার, ইন দ্য রিভার। তারপরে কি আছে? এটুকুই না, টাইম নেই, যেমন নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময়। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমারও দোয়া রইল। আল্লাহ হাফেজ।